হঠাৎ দেখা গেল যে ওই স্টেজের উপরে একটা বাচ্চা ছেলে মানে সেই কাটা কুকুরের মতো ছটপট ছটপট করছে। এবার ওই যে আওয়াজটা হলো অ্যাকচুয়ালি ওটা গুলি চালানো হয়েছিল, ওটা দিয়ে বেধারাক্কা মার কাকে বলে। সে দিদিকে তো মাথার উপরে মানে ওই ডান্ডা দিয়ে বাড়ি মারার সঙ্গে সঙ্গে দিদির মাথা ফেটে রক্ত, আর সৌগতদার এই কাঁধে মারছে আর ফেটে একেবারে এই অবস্থায় ইটটা এসে আবার সেই পর্বিত পর দিদির মাথা আর হচ্ছে মিনতি অধিকারীর গালে। এক্ষুনি আমরা যে ছবিটা দেখলাম যেখানে দিদির মাথায় প্রহার করা হয়েছে, রক্তাক্ত দিদি মাটিতে শুয়ে আছে, আর একটি মহিলা দিদির মাথা থেকে যাতে রক্তটা না বেশি বেরিয়ে যায় তার জন্য মাথাটা চেপে ধরে আছে। আমরা অশোকাদিকে সচরাচর পাই না, কিন্তু আজকে আমরা রিকোয়েস্ট করবার পর উনি আজকে আমাদের বলতে এসেছেন ওনার দেখা 21শে জুলাই, ওনার দেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, ওনার দেখা মাঠে ময়দানে সিপিএম কি অত্যাচার করত তার প্রত্যক্ষ দর্শক তিনি আমাদের সঙ্গে শেয়ার করে নেবেন, ভাগ করে নেবেন তার এক্সপিরিয়েন্স। অশোকাদি, এখন বাজে দুপুর 1টা। 21শে জুলাই 1993, ঠিক এই সময় তোমার চোখের সামনে কি ঘটছে? আমাদের ওই 21শে জুলাই দিদির মিটিং ছিল, সেটা হচ্ছে দরিনা ক্রসিংয়ের ওখানে ছিল। তো সেখানে অনেক মানে আমরা মিছিল করে ওখানে গিয়েছিলাম। ওখানে তো ছোট্ট একটা স্টেজ করা হয়েছিল। ওই ছোটো স্টেজের মধ্যে সমস্ত আরও অনেক মানে নাম যশ অনেক ব্যক্তি ওখানে ছিলেন। তো অনেকে বক্তব্য রাখার পরে তা দিদি বক্তব্য রাখতে উঠলেন। তো ছোট্ট স্টেজটা ছিল, দিদি বেশ বক্তব্য রাখছেন, হঠাৎ মানে গুলির আওয়াজ হলো। এবার গুলির আওয়াজ হতেও দেখা গেল যে তখন মানে আমাদের ওই মিটিংটা ছত্রভঙ্গ হয়ে গেছে, ভয়ে সবাই দৌড়চ্ছে, কিসের আওয়াজ হলো। হঠাৎ দেখা গেল যে ওই স্টেজের উপরে একটা বাচ্চা ছেলে মানে সেই কাটা কুকুরের মতো ছটপট করছে। এবার ওই যে আওয়াজটা হলো অ্যাকচুয়ালি ওটা গুলি চালানো হয়েছিল, ওই গুলিটা ওই ছেলেটার লেগেছিল। লাগার পরে সেই মানে আমি বলছি আমার নিজের গায়ে কাঁটা দিচ্ছে, ছটপট করছে। এবার কে কাকে দেখবে, এখন ওই ছেলেটা স্টেজে ছটপট করছে, যে যার মানে নিজের প্রাণ বাঁচানো, যে যার মানে দৌড়ে সব পালিয়ে যাচ্ছে ওখান থেকে। এবারে দিদি তো মানে সে একটা হয়ে গেছে, তখন আমি এবং দিদি আমরা সবাই মিলে আমরা যাচ্ছি, গিয়ে খানিকটা তার আগে আর একটা ঘটনা হলো যে পেছন থেকে একটা ছেলে বলছে দিদি বাঁচাও, দিদিকে বলে নাম করে ডাকছে। তো হঠাৎ দেখছি যে ছেলেটা অল্প বয়সের একটা ছেলে, বেশ কতগুলো মানে তখন তো ওই সিপিএমের উৎপাতটা বেশি ছিল, তো সেক্ষেত্রে দেখলাম যে কতগুলো অল্প বয়সেরই ছেলে ওই ছেলেটাকে টানতে নিয়ে একটা গলির মধ্যে নিয়ে যাচ্ছে। তখন আমি দিদিকে বললাম, দিদি দেখো ওই ছেলেটাকে না টেনে নিয়ে যাচ্ছে, বলে দিদি বাঁচাও, আমাকে মেরে ফেলে দেবে। তখন দিদি গিয়ে ওই ছেলেটাকে বাঁচিয়েছিল। এবার মানে ওই সিচুয়েশনের মধ্যেও দিদি ওই ছেলেটাকে বাঁচিয়েছিল, নাহলে ওকে মানে ওখানেই মেরে দিত, কারণ তার আগে একটা ছেলে ওই স্টেজের উপর মারা গেল। তো যাই হোক, ওই ছেলেটা বলতে নেই, সেদিন ঈশ্বরের দয়ায় ছেলেটা প্রাণটা বেঁচেছিল দিদিরই দৌলতে। আর তারপরে আমরা অনেকটা এগিয়ে এসে এবার তখনকার ওই টাইমে ওই রাস্তার উপরে একটা করে গুমটি থাকতো, ওই গুমটিতে আমরা একটুখানি এগিয়ে ওই গুমটির ওখানে আমরা সব বসলাম। তো সেখানে দিদি এবং আমাদের সৌগতদা ছিলেন এবং আরও বিভিন্ন সমস্ত ছেলেপুলেরা ছিলেন। তখন অতটা মানে নামটা ঠিক জানি না, অনেকে যে যাদের আমি চিনি ওনার নামটা আমি বললাম। তো সেখানে ঘরে বসে আমরা মানে কথাবার্তা, কোনো মিটিং হচ্ছে, কথাবার্তা বলছি, হঠাৎ দেখি সিপিএমের হারমাত বাহিনী এবং তার মধ্যে কিছু পুলিশ, ওই আগের দিনে ছিল যে লাঠিগুলো, তার ওই লাঠির মাথা সেই পেতলের ওই কী বলে হান্ডার না কী বলে, ওটা একটা ছিল, ওটা দিয়ে বেধারাক্কা মার কাকে বলে। সে দিদিকে তো মাথার উপরে মানে ওই ডান্ডা দিয়ে বাড়ি মারার সঙ্গে সঙ্গে দিদির মাথা ফেটে রক্ত, আর সৌগতদার এই কাঁধে মারছে আর ফেটে একেবারে এই অবস্থা। তখন মানে আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, সেই দিনটা ভুলবার নয়। এরকম দিন মানে যে দেখেছে সে বুঝতে পেরেছে। যাই হোক, কোনো রকমে তো সে দিদিকে মানে ওখানেই দিদি অজ্ঞান হয়ে গেল। আর ওখানে ছিলেন হচ্ছে
দিদির সিকিউরিটি মাইতিবাবু ছিলেন। মাইতিবাবু ছিলেন। হ্যাঁ, মাইতিবাবু ছিলেন। আর ছিলেন হচ্ছে তখন সঙ্গে সঙ্গে কী করবো, মানে ওই যে গাড়িটা করে মানে ওই মাইতিবাবু এসেছিল, ওই গাড়িটা করেই দিদিকে তোলা হলো ওখান থেকে। দিদিকে তুলে নিয়ে এবারে আমি ছিলাম, দিদি আমার কোলে ছিল এবং আমার পাশে ছিল গৌতম বাসু। তিনি এখন আজ মানে এখন আর নেই, মারা গেছেন। গৌতম বাসুর নিশ্চয়ই নাম শুনেছো। নিশ্চয়ই। হ্যাঁ, বহু পুরনো ছিলেন। আর ছিলেন হচ্ছে মিনতি অধিকারী। মিনতি অধিকারীও বোধহয় মারা গেছেন। উনি বোধহয় এখন জীবিত নেই, উনি তো কাউন্সিলর ছিলেন দীর্ঘদিন। তো যাই হোক, উনি ছিলেন। তো এবার দিদি তো পুরো মানে ওই মাথা দিয়ে পুরো রক্ত বেরোচ্ছে, আর আমাদের কোলে রয়েছে। আর পাশে আবার দেখলাম এত বড় একটা, তোর কাঁচটাকে বন্ধ করা ছিল, গাড়ির কাঁচ বন্ধ করা ছিল। একটা আদলা ইট কে মারলো জানি না, ঘাপ করে এসে মারলো। সেই ইটটা এসে আবার সেই পড়বিত পর দিদির মাথা আর হচ্ছে মিনতি অধিকারীর গালে, মানে মিনতি অধিকারীর গাল টাচ করে আমি মাঝখানে, মানে কোলে যেহেতু শুয়েছিল মানে গালটা টাচ করে মাথার উপর ধপ করে ইটটা পড়েছে। হ্যাঁ, মানে মিনতি দি ছিল হচ্ছে একদম দরজাটার কাছে, মানে কাঁচের গায়ে যে দরজাটা। তারপরে ছিল গৌতম দা ছিল, তারপরে আমি, আর তারপরে দিদি। মানে দিদি এটা ছিল পুরো, দিদির পাটা ছিল গাড়ির বাইরে, আর এমনি আমাদের কোলে শোয়া ছিল। আর অলরেডি গল গল করে রক্ত বেরোচ্ছে মাথা দিয়ে, অলরেডি সেন্সলেস হয়ে গেছে অলরেডি দিদি। হ্যাঁ, তো মারার পরে ওই ইটটা আবার ডবল করে দিদির ওই মাথায় পড়লো, আর ওই মিনতি দিদির এখানে পড়লো। ওই মিনতি দিদির গালটা পুরো ফেটে, মানে আদলা ইট ছিল একটা, পুরো গল 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 করে রক্ত বেরোচ্ছিলো। যাই হোক, এই এতটা। তারপরে আমরা ওই ওখান থেকে তখন ওই মানে ডাইরেক্ট একেবারে, আর মাইতিবাবুর সামনে ছিলেন, গাড়ির সামনে বসেছিলেন, ডাইরেক্ট পিজি হসপিটালে নিয়ে গেলাম। তখন অলরেডি উনি সেন্সলেস হয়ে গেছে, দিদি অলরেডি সেন্সলেস হয়ে গেছে। তো এতে তোমার ওই পিজি হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে একদম দরজায় তখন, আর ওখানে এও ছিল, আমাদের অভিষেকের বাবাও ছিল, অমিত ছিল। হ্যাঁ, অমিত ছিল, কারণ ওর নাম না বললে হবে না। অমিত ছিল এবং হসপিটালেও অমিত গেছে। তো ওই যখন মানে সবে ঢুকাচ্ছি, তখন হঠাৎ দিদির সেন্স চলে এসে দিদি শুধু একটা কথাই বলেছিল, যে আমার নাম ধরে বলেছিল, অশোকা জানিস তো আমাকে সিপিএমরা মেরে ফেলে দেবে। আবার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। তারপরে ওইখানে হসপিটালে ভর্তি করা হলো। ভর্তি করে তারপরে তো ওই পিজি হসপিটালে ওই মানে দুদিনও বোধহয় রাখতে পারিনি, কারণ ওখানে তখনকার টাইমে তো ছিল মানে সিপিএমের রমরমা ছিল, কখন কি করে দেবে। তারপরে ওখান থেকে দিদিকে অন্য জায়গায় নিয়ে অন্য হসপিটালে দেওয়া হয়েছিল। এই হলো ইতিহাস। আপনার যে লড়াই, আপনার যে আচ্ছা, তোমার যে লড়াই, তোমার যে যুদ্ধ, তোমার দেখা সেই সময়কার মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে তুমি যদি কিছু কথা বলো। আর আজকে শুধু 21শে জুলাই নিয়েই বললে হবে না, কারণ আমাদের পাড়াটা ছিল হচ্ছে মোস্তানের পাড়া, প্রথম কথা। দ্বিতীয় কথা ছিল, তখন ছিল হচ্ছে সিপিএমের রমরমা। হ্যাঁ, মানে দিনে দুপুরে রাস্তা দিয়ে কোনো মানে মেয়েরা তো হাঁটতে পারতোই না, দিনে দুপুরে খুন খারাপি। আর আমাদের পাড়া থেকে, কালীঘাটের পাড়া থেকে হচ্ছে তোমার হচ্ছে একদম শ্মশান ফশান সব তখন একেবারে ফেমাস, একেবারে বিশ্ববিখ্যাত সমস্ত মস্তানরা সব থাকতো। ওই না আমার বলা যাবে না, তখন আমরা অনেক ছোট ফ্রক পরি অলরেডি। হ্যাঁ, তো সে ওই টাইমেই মানে দিদির পলিটিক্স হচ্ছে সেই টাইম থেকে, তখন থেকে কিন্তু ওনার পলিটিক্স শুরু। আর যে কোনো পাড়ায় যে কোনো অসুবিধা হলে, যে কেউ কোনো কিছু অন্যায় করলে সঙ্গে সঙ্গে দিদি প্রতিবাদ করতো। আর আমাদের তো বলতে নেই, আমাদের গার্জিয়ান দিদি ছিল, মায়ের মতন একেবারে। যে কোনো ব্যাপারে দিদি ওই হয়েছে সঙ্গে চল, তো দেখি চল কে কী করেছে চল, বলে সঙ্গে সাথে দিদির প্রতিবাদ। এইরকম প্রতিবাদী এবং এইরকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। হ্যাঁ, প্রতিবাদ করা। আর এইরকম মানুষ পাওয়া মানে ভাগ্যের দরকার, কারণ পলিটিক্স সবাই করেছে এবং অনেকের অবদান আছে, প্রত্যেকেরই অবদান আছে, অনেকের বললে নেই। কারণ ওনার এই যে আমার পাশে দাদা বসে, উনিও তো বহু পুরনো, আর আমি চিনি, আর আমি ছোট্ট বয়স থেকে তো পলিটিক্সে করে এসেছি, তো আর ওনারাও আমাকে খুবই ভালোবাসা চেনে। আমি দেখলাম আপনি যখন শঙ্কর দা এখান থেকে বেরোলো, আপনি প্রণাম করলেন এবং সে বললো কি সুশোভনদা সব একেবারে, তোমরা তো ছোট্ট বাবু, হ্যাঁ অল্প বয়স তখন তোমাদের, আমাদের এখন পাকা চুল পেকে গেছে, বয়স অনেক হয়েছে। তো সেক্ষেত্রে অনেক কিছু দেখেছি,
অনেক কিছু দেখেছি। কারণ আমাদের পাড়া দিয়ে বলো, এই চেতলা বলো, ওই তোমার শ্মশানের ওদিকে বলো, কী অত্যাচার চলতো তখন। হ্যাঁ, আর মানে দিনে দুপুরে খুন খারাপি। আমি যে গলিতে থাকতাম, আমাদের বাড়িটা হচ্ছে ফার্স্ট, আমাদের বাড়ির গলিটা হচ্ছে ফার্স্ট, তারপরে একটু এগিয়ে দিদির বাড়ি। হ্যাঁ, তো আমাদের তো ওই প্রত্যেক দিনই দিদির বাড়ির ওই দরজার সামনে আমরা তোমার কি বলবো, এটা খাটিয়া পেতে বসতাম। সেই তখনকার দিনের হিন্দুস্তানিদের খাটিয়া পেতে বসতাম, বসে ব্যাস সেই মুড়ি তেলে ভাজা, আর মাসিমা আমাদের হচ্ছে গার্জিয়ান ছিল, দিদির মা, বসে এক গামলা ভরে মুড়ি তেলে ভাজা সব আমরা রাক্ষসরা গিয়ে বসে বসে খেতাম। এরকম একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে দিদিকে রীতিমতন আমাদের পাড়ায় খুব ভয় পেত। আমাদের পাড়ায় বলে না, দিদি প্রতিবাদী ছিলেন বলে যাদের অনেকেই ভয় পেত। অনেক মানে সে অন্যায় যারা করে তারা এখনো ভয় পায়। হ্যাঁ, কারণ দিদি তারা ভয় পায়, তার জন্য তারা শুধু দিদির সামনে কিছু বলতে পারে না, শুধু টেলিভিশন পর্দায় বকবক করে। হ্যাঁ, কিন্তু আমরা বলি কারণ দিদির অবদানের শেষ নেই। একটু অমিত আঙ্কেলের ব্যাপারে একটু বলুন। আপনি বলেছিলেন অমিত ব্যানার্জি হসপিটালে ছিলেন, তার যে ভূমিকা ছিল। তো অমিত তো অনেক ছোটো বয়স থেকেই মানে পলিটিক্সের সঙ্গে ইনভলভ ছিল। আর সত্যি কথা বলতে দিদি তো মানে অমিত হচ্ছে দিদি, মানে দিদি বলতে পাগল দিদি অন্তপ্রাণ। আর যখন পিজি হসপিটাল করে নিয়ে গেল তখন তো অমিত তো হাউ হাউ করে কাঁদছে, সকলেই কাঁদছে। হ্যাঁ, আর ওই বললাম তো ওই জ্ঞান ফেরার পরে আমাকে দিদি বলেছেন একটা মঞ্চ থেকে যে অভিষেক তখন খুবই ছোট, আর যখন দিদিকে এরকমভাবে আক্রমণ করা হয়েছে, অভিষেক একটা ফ্ল্যাগ নিয়ে বলতো আমার দিদিকে মারলে কেন, আমার দিদিকে মারলে কেন। তো সেটাও আমরা মঞ্চ থেকে জানতে পেরেছি। আমি দাদা আপনার কাছে চলে আসবো। আমি জানি যে আপনি মজদুর ইউনিটের তখন সভাপতি ছিলেন। আপনি আরও বলুন আপনার ব্যাপারে, কারণ আপনার ব্যাপারে আমি ইন্ট্রোডিউস করাটা আমার দৃষ্টতা অতটা নেই, কিন্তু আপনি আপনার ব্যাপারে বলুন। আমাদের দর্শকরা জানতে চায় মানে এই সময় 1993 সালে আপনি এই সময় কি করছেন। আমি জানি একটা টেম্পোর পাশে আপনি দাঁড়িয়ে প্রত্যক্ষ দর্শক ছিলেন এই পুরো ঘটনার, এবং আপনার সামনে যত টিয়ার গ্যাস থেকে শুরু করে সব কিছু আপনার সামনে ফেটেছে। এমনকি আপনি শোভনদেব চ্যাটার্জি যে এখনকার মিনিস্টার, তাকে আপনি কোলে করে আপনি নিয়ে গেছেন, তাকে রক্ষা করেছেন, প্রেস ক্লাবে রক্ষা করেছেন। আপনি বলুন প্লিজ দাদা, আমি আপনার মুখে আপনার 21শে জুলাই এবং আপনার দেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে জানতে চাই, তার সংগ্রাম, তার লড়াই। দেখুন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এইটা মানে এত বড় সংগঠন করেছিল আমাদের শশাঙ্ক মুখার্জি এবং শোভনদেব চট্টোপাধ্যায়। আচ্ছা, অশোকা জানে আমাদের মধ্যে আজকে শশাঙ্ক মুখার্জি নেই, কিন্তু শোভনদা আমাদের মধ্যে আছে। হ্যাঁ, সে সময় তো সাধনদা থেকে শুরু করে সবাই, সৌগতদা কে নয়, কর্পোরেশন তো একটা মানে রাজনৈতিক জায়গা, ওখানে সকলেরই মানে আসতো আমাদের সঙ্গে বসে। বিশেষ করে আমরা যখন কনফারেন্স করতাম, এই সমস্ত দাবি দেওয়া আন্দোলন লড়াই নিয়ে কনফারেন্স করতাম যখন বছরে, আমাদের তো দিল্লি থেকে পিএ সাংমা থেকে, অশোকতর মনে আছে, পিএ সাংমা থেকে শুরু করে, প্রিয়দা থেকে শুরু করে, আপনার প্রণবদা থেকে শুরু করে, কে নয়, সাধনদা থেকে শুরু করে সবাই তো উপস্থিত হতো আমাদের মঞ্চে। তো আমাদের দিদিমণি আমাদের এত এন্থু দিত, দিদিমণি প্রত্যেকটা প্রোগ্রামেতে, প্রায় আমাদের যখনই আমরা প্রোগ্রাম করতো কর্পোরেশনেতে, অশোকতর মনে আছে, প্রতিটা বড় প্রোগ্রামেতে উনি অংশগ্রহণ করতেন এবং এসে উনি বক্তৃতা দিতেন, ওনার বক্তব্য রাখতেন এবং আমাদেরকে সঙ্গে সবসময় আমাদেরকে সাপোর্ট দিতেন। তখন তো প্রথম বিধায়ক তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায়, প্রথম বিধায়ক তৃণমূল কংগ্রেসের, এবং শোভনদাকে আমাদের দিদিমণি ট্রেড ইউনিয়নে টেনে নিয়ে এলো। আমরা সেদিনকে শশাঙ্ক মুখার্জির নেতৃত্বে, শোভনদার নেতৃত্বে আমরা হেড অফিস থেকে আমরা মিছিলটা বার করলাম 21শে জুলাই। তার আগে থেকে প্রস্তুতি আমরা বিরাটভাবে নিয়েছিলাম। কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন আপনারা? আমরা ঘরে ঘরে, আমরা তো আমাদের এত সুন্দর আমাদের ইউনিয়ন, ডিসিপ্লিন ইউনিয়ন, আমরা ঘরে ঘরে মিটিং করেছি। কেন এই যে এপিক কার্ড নিয়ে তখন একটা পশ্চিমবাংলায় হাওয়া উঠে গিয়েছিল যে নো ভোট নো এপিক কার্ড। সিপিএমের গুন্ডামি, মস্তানি, রাহাজানি তো শেষ নেই। সারা পশ্চিমবাংলা জুড়ে ওরা লুটের রাজত্ব চালিয়ে গেছে।
লুটের রাজত্ব চালিয়ে গেছে। ভোট হলেই ওরা এমন ভোট করতো ওদের ক্যাডারদের দিয়ে যে আমাদেরকে জনগণকে ভোট দিতেই দিত না। তো দিদিমণি আমি যেখানে থাকি আমার বাড়িতে, তখন আমি স্কুলে পড়ি, মডার্ন স্কুল থেকে যেদিনকে ভোটের 3-4 দিন পর দেখতাম যে, আর বলতে আমার এটা কোনো দ্বিধা নেই যে আমি 32 নম্বর ওয়ার্ডে থাকি, মানে যেটা বাগমারি জায়গা, এবং আমি স্কুল থেকে যখন আসতাম আমি দেখতাম যে যে মানুষ খুব মার খাচ্ছে, বস্তির মানুষরা খুব মার খাচ্ছে। এবং যেহেতু আমার বাড়িটা মানে আমার কাকুর কাছের বাড়িটার জাস্ট প্যারালাল রাস্তাতেই বস্তি আছে, তো দেখতাম রেজাল্টের দিন যদি মানে আশা মতো, মানে এমন নয় যে রেজাল্ট খারাপ হয়েছে বা আমি নাম করেই বলছি যে রূপা বাগচি হেরে গেছে বা কম ভোটে জিতেছে, ওই বস্তির লোকেদের এত মারতো। আর আমরা যেহেতু বাবা ছিলেন এমএলএ বটতলার, বা 32 নম্বর ওয়ার্ড তখন, এখন পড়ে মানিকতলার মধ্যে, কিন্তু তখন বটতলার মধ্যে পড়তো না। কি মার আমি জানি যে আমি যখন নির্মল মিত্র মার্কেটের পাশ দিয়ে গলি দিয়ে ঢুকতাম, মদনদা বলে একজন ছিল, আমার গাড়ি চালাতো, আর আমার পাশে একটা দিদি থাকতো। সেই দিদিটা আমাকে ওইখান থেকে নিয়ে যাওয়ার আগে ইলেকশনের সময় শুধু চোখটা এরকম করে, মানে হয় না বাচ্চাদের চোখটা এরকমভাবে বন্ধ করে দিয়ে বাড়ির দিকে নিয়ে আসতো, বলতো না দেখতে নিই এইসব, মানে যেন মানে যেরকম অ্যাকশন সিনেমা হলে আমরা এখন বাচ্চাদের বন্ধ করে দিই, তখন আমরা লাইভ অ্যাকশন দেখতাম, তখন এরকমভাবে চোখটা বন্ধ করে আমরা বাড়ি যেতাম। আমরা সেই জায়গাটা, মানে ছোট ছিলাম তো তখন অত বুঝতাম না, কিন্তু আমরাও দেখেছি, কিন্তু আপনারা যেভাবে দেখেছেন সেভাবে আমরা দেখিনি। মানে বিভৎস অত্যাচার, বিভৎস অত্যাচার। মানে ওই যে সেদিনকে 21শে জুলাই ও তো ও ক্যাডার, সমস্ত ক্যাডারদেরকে পুলিশের ড্রেস পরিয়েতে গুলি চালানো শুরু করিয়ে দিল। সমস্ত পুলিশদেরকে, মানে পুলিশ তো ছিল, যত সমস্ত ক্যাডাররাই ক্যাডাররা করেছিল, CPM ক্যাডার সমস্ত সিপিএম এর ক্যাডারদেরও আগে থেকে প্রি প্ল্যানিং করে 21শে জুলাই যে এতগুলো আমাদের শহীদ হলো, তো প্রি প্ল্যানিং একেবারে সিপিএম এর প্রি প্ল্যানিং করে তাদেরকে ড্রেস পরিয়ে পুলিশে তাদের ট্রিগার হ্যাপি, তারা আগে থেকে ট্রেনিং করিয়ে তোমার সমস্ত এই যে গুলি এত চালালো, এত শহীদ হলো, তার মধ্যে কিন্তু সিপিএম এর সমস্ত কিন্তু মদত আগে থেকে ওরা করে রেখে দিয়েছিল। আমাদের মেয়র রোডে আমি ছিলাম প্রত্যক্ষদর্শী, একটুখানি মানে আস্তে আস্তে ভিড়টা বাড়ছিল, মেয়র রোডে ভিড়টা বাড়ছিল, আমাদের সাউথ 24 পরগনা আর আমাদের কলকাতা সাউথ, এই কি অশোক আমাদের এই দায়িত্ব ছিল না, মেয়র রোডে 7টা পয়েন্ট হয়েছিল, 21শে জুলাই 7টা পয়েন্ট হয়েছিল, তার মধ্যে মেয়র রোডের দায়িত্বে ছিলাম আমরা। সেখানে শোভনদা ছিলেন, আমাদের পঙ্কজদা ছিল, আমাদের ছিলেন মদনদা ছিল, আর আপনার ছিল সত্যবাবুলি মথুরাপুরের এমএলএ, উনি একটা বিরাট র্যালি নিয়ে এলেন, পঙ্কজদাও বিরাট র্যালি নিয়ে টালিগঞ্জ থেকে নিয়ে এলেন, তারপর মদনদাও সাউথ থেকে লোক নিয়ে এলেন, শোভনদাও বিশাল র্যালি আমাদের কর্পোরেশন থেকে তো আমরা নিয়েই গেলাম। এরা আস্তে আস্তে যত র্যালিগুলো আসছে দেখছি পুলিশের, আমরা বুঝতে পারছি পুলিশের কিরকম একটা আক্রমণাত্মক ভাবটা কিন্তু জেগে উঠছে ওদের মধ্যে, মানে আক্রমণ করবো বুঝতে পারছি। আমি শুনেছি যে ডিসি পরে জানা গেছে যে সেদিনকে ডিসি লাস্ট ডে ছিল, মানে পরে জানা গেল যে সেটা তার লাস্ট ডে। মানে আপনি কল্পনা করতে পারবেন না যে কি ধরনের লাঠিচার্জ হলো মেয়র রোডে, সামান্য একটু গন্ডগোল, মানে কি একটা বচসা হয়েছে, সমানে ওরা লাঠিচার্জ করে গেল। তারপর পঙ্কজদার মাথা ফেটে গেল, পঙ্কজদাকে তো আমাদের ছেলেরা নিয়ে চলে গেল। কিভাবে আপনি বলুন যে কিভাবে আপনি দেখেছেন? আমি নিজের চোখে দেখা একটা বচসা হচ্ছে, তো পঙ্কজদা গেল, শোভন তো আমি একটু আসছি ওখানটা বচসা হচ্ছে, আমি দেখি গিয়ে গেল একটুখানি যেতে মানে পুলিশের লাঠিচার্জে পঙ্কজদার মাথা ফেটে গেল, গল গল করে রক্ত। ওই একটা পেতলের যেটা বলছিল রেখেছিল তখন, ওই টাইমে ওই জিনিসটা থাকে, ওই আচ্ছা লাঠির সঙ্গে মাথা একটা কি সব ওটা দিয়ে মারলো, মাথাটা ফেটে গেল, গল করে রক্ত। তারপর থেকে তো টিয়ার গ্যাস তো অলরেডি স্টার্ট করে দিল। একেবারে আমরা যেখানটা মিটিং করছিলাম, শোভনদা বক্তব্য রাখছে, সে কিছু ধুন্ধমার কাণ্ড কিছু দেখা যাচ্ছে না, এমন অবস্থা। তারপর তো শোভনদা ওখানে অজ্ঞান মতো হয়ে গেল, কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে ওখানে আর কাউকে দেখাই যাচ্ছে না, এমন অবস্থা, এত মানে ধোঁয়া আর চোখ টোক জ্বলে যাচ্ছে সব। আমাদের ছেলেদের কাছে কয়েকটা রুমাল ছিল, আপনি যে বললেন সৌগতের কাঁধটা ফেটে গিয়ে পুরো রক্ত, জল দিয়ে রুমাল দিয়ে ভিজিয়ে, তাও কিছু হচ্ছে না। মাংস এত হতো এবং মারছে না, ওটা দিয়ে পুরো ফেটে যাচ্ছে। তখনই আগে দিদিকে মেরে তারপরে সব কটাকে পেটাচ্ছে ধরে। আমার একটা কিন্তু ভুল হয়ে গেছে কিনা, যে ইস্যু নিয়ে আমাদের ওই 21শে জুলাইয়ের যে প্রোগ্রামটা ছিল সেটা তো হচ্ছে নো
ভোটার আইডি কার্ড নো ভোট, এই ইস্যুটা নিয়েই ওই 21শে জুলাই। না না, আমরা এখানে দিদি, আমরা এখানে গল্প করছি, এটা আপনাদের মনের কথাটা আপনারা তুলে ধরছেন, আগে পরে কি বলছেন সেটা নয়। আপনাদের যেটা যুদ্ধ, যেটা সংগ্রাম, সেটাকে আমরা কুর্নিশ জানাই। এবং আমরা যারা তৃণমূল কংগ্রেসের যখন পাওয়ারে এসছে তখন আমি নিজে রাজ্য সম্পাদিকা হয়েছি, কিন্তু যে সিনিয়ররা এত লড়াই করে এসেছে, যাদের এই জোরে, মনের জোরে, যারা দিদির পাশে যেভাবে দাঁড়িয়েছে, আর তাদের জোরে আজকে আমরা এখানে মাথা উঁচু করে দল করতে পারছি। তার মধ্যে তোমার বাবাও ছিলেন। বলছি একটা কথা বলা হলো না, সেটা হচ্ছে দিদিমণি কিন্তু আমাদের ওই যেখানে আমরা 7টা পর সব জায়গায় উনি অ্যাটেন্ড করেছে, আমাদের ওখান থেকে ঘুরে গেলেন, উনি বলে গেলেন যে ওরা প্ররোচনা দিচ্ছে, তোমরা কিন্তু সাবধান থেকো, এ কথা বলে গেলেন দিদি আমাদের। দেখুন দিদি তখন ওই একই দিদি কথা বলে গেল, বলতে, তারপরে কিন্তু কাঁদানোর কাজটা স্টার্ট করলো ওরা। দেখুন দিদি যখন এই কথাটা তখন বলেছিলেন, দিদি কিন্তু এই কথাটা এখনো বলেন যে কোনো প্ররোচনায় পা দিও না। কারণ অনেকের কি হয় কি, সেন্স আর সেন্সিবিলিটিটা অনেক বেশি কাজ করে। তো যখন উনি প্রথমে বলেছিলেন, মানে আপনি বলছেন 1993 সালে যে উনি বলেছিলেন কোনো প্ররোচনায় পা দিও না, মানে উনি নিশ্চয়ই এমন কিছু ইঙ্গিত পাচ্ছিলেন যেটাতে ওনার মনে হয়েছিল যে এই প্ররোচনায় পা দিলে একটা খুব ঝামেলার সৃষ্টি হবে। উনি এখন 2025, উনি এখনও এই কথাটা বলেন কি কারোর প্ররোচনায় পা দেবে না, কারণ উনি নিশ্চয়ই সেন্স করতে পারেন, যেটা আমরা হয়তো বুঝতে পারছি না, খালি চোখে দেখতে পাচ্ছি না। কারণ ওনার সেন্সিবিলিটি থেকে হয়তো উনি মনে করেন যে কোনো প্ররোচনায় পা দিলে কোনো বিপদ হবে। কিন্তু আজকে যে আপনাদের আমি পেলাম, এটা আমাদের সৌভাগ্য কি আপনাদের কথাটা আমরা তুলে ধরতে পারলাম। কারণ আমরা আজকে প্ল্যানই করেছিলাম যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মঞ্চে অনেক নেতৃত্বর আমরা বক্তব্য শুনতে পাই, কিন্তু যারা প্রত্যক্ষভাবে, যারা মাটি কামড়ে, যারা দিদিকে আঁকড়ে, এবং যারা সেই জায়গায় যে নেতারা ছিল তাদের আঁকড়ে, যারা এই যুদ্ধটায়, যে সংগ্রামটায় যারা পার্টিসিপেট করেছে, তাদের সঙ্গে কথা বলে জানতে কি তাদের দেখা মমতা বন্দ্যোপাধ্যায় কেমন, তাদের দেখা 21শে জুলাই কেমন। মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের মানুষ, তিনি গরিব মানুষের দুঃখ দুর্দশা বোঝেন, তার জন্য আজও পর্যন্ত এত বড় দুর্দ্বন্দ্ব প্রতাপ, এই দল বিজেপি একটা হিংসাস্ত্রী দল, কোনো নির্বাচনে এখানে জিততে পারছে না, পারবে বলে মনেও হয় না। 21শে জুলাই প্রাণ গেছে তো আমাদের শহীদদের, সেই শহীদদের যে রক্তের স্নান করেছে আমাদের, সেটা কি মানুষ ভুলে গেছে? না, মানুষ ভুলে যায়নি, মানুষ মনে রাখবে। এবং তার জন্যেই আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাথার ছাতা হয়ে সারা জীবন থাকবে, মুখ্যমন্ত্রী হয়ে, বাংলার মেয়ে হয়ে। বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা সবসময় নিজের মেয়েকেই চায়। আমি বলবো যে মুখ্যমন্ত্রী হবার আগে উনি বাংলার মেয়ে, আমাদের বাংলার মা, আমাদের বাংলার বোন, দীর্ঘদিন আমাদের বাংলা দিদি, আমাদের বাংলার দিদি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভালো থাকো, গড ব্লেস ইউ। গড ব্লেস ইউ। সাধন থাকো, আমাদের ভালোবাসা।